আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, কেমন আছো সবাই? হ্যাঁ, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আর পুরাতন পড়া রিভিশন করছি না, তো তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই যে আচ্ছা, খাদিজাতুল নামে একজন আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনার কাছে বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি? ওয়েল, বেস্ট ফ্রেন্ড তো আসলে এক কথায় বলা যায় না, তবে হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা হচ্ছে যাকে আসলে আমার কোনো কিছু বোঝাতে হয় না। ধরো, আমি তাকে 3 দিন যে কথা বললাম না তার সাথে, তো সেটা আমাকে বোঝানো দরকার নেই যে হ্যাঁ, আমি এই কারণে তোর সঙ্গে 3 দিন কথা বলি নাই। অথবা সে আমার কাছে কোনো কিছু চাইলো, ধরো টাকা ধার চাইলো, অথবা আমার কোনো একটা জিনিস চাইলো, তো তাকে আমার এটা যেন বোঝাতে না হয় যে তোকে আমি এই কারণে দিতে পারবো না। আমি যদি বলি যে এটা দেওয়া সম্ভব না, সেজন্য বিশ্বাস করে যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু বলছে দেওয়া সম্ভব না, তার মানে অবশ্যই কোনো সমস্যা আছে। তো বেস্ট ফ্রেন্ড হচ্ছে যেখানে এক্সপ্লেনেশনের দরকার নেই, সেটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আর তাছাড়া হচ্ছে তুমি যত বড় হবা, এখানে কিছু জিনিসপত্র পরিবর্তন হবে। যেমন ধরো, এখন যেরকম তোমার বন্ধুদের সঙ্গে রেগুলার দেখা হয়, রেগুলার কথা বলো, তোমার অনেক বন্ধু আছে যারা একই ছিল, কলেজে গিয়ে ভিন্ন কলেজে ভর্তি হয়েছে। এখন কিন্তু ওই বন্ধুদের সঙ্গে খুব একটা দেখা তোমার হচ্ছে না, হয় না কিন্তু খুব একটা। কারণ কি? কলেজ আলাদা, সবার হচ্ছে রেগুলার রুটিন আলাদা হয়ে গেছে। তুমি যত বড় হবা, দেখবা যে তোমার বন্ধুদের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ আরো কমে গেছে। তো আরো কমে গেলে ধরো, আমার আমার এরকম অনেক বন্ধু আছে যাদের সঙ্গে আগে রেগুলার আড্ডা মারতাম, কিন্তু গত 3 মাস বা গত 6 মাস ওদের সঙ্গে আমার দেখাই হয় না, কথাও হয় না, কারণ ও ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। কিন্তু এখন ফোনে যদি কখনো ফোন দেই, এরা আমাকে জিজ্ঞেস করে না যে হ্যাঁ এখনো কোনো খবর নাই, খবর নেও না, বেঁচে আছি না মরে গেছি, তারও কোনো খবর নিচ্ছ না, এখন ব্যস্ত হয়ে গেছো, বড় হয়ে গেছো। এই কথাগুলো কিন্তু ওরা বলে না, কারণ ওরা বুঝে যে আমি ব্যস্ত থাকি, আমিও বুঝি যে ওরা ব্যস্ত থাকে। তো এই যে যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে যে হচ্ছে বোঝাপড়া পারস্পরিক, এটা হচ্ছে আমার কাছে মনে হয় বেস্ট ফ্রেন্ডের সব থেকে বড়, কি বলা যায়, লক্ষণ আর কি। ঠিক আছে। আচ্ছা, আমাকে আহ, দুইজন হচ্ছে দুইটা কথা বলছে, আমি একটু সেটা একটু। আর শোনো, তোমাদের গত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল, সেই হোমওয়ার্কটা হচ্ছে তোমাদেরকে রাফা হচ্ছে দেখবা তোমাদের যে গ্রুপ আছে, ফেসবুক যে গ্রুপটা আছে, সেইখানে রাফা তোমাদেরকে হচ্ছে সলভ করে দিচ্ছে। গত ক্লাসে যে আমি হোমওয়ার্ক গুলো দিছিলাম, সেগুলো সলভ করে দিয়ে দিছে রাফা, একটু দেখে নিও। আর দুইজনে 2-3টা প্রশ্ন করছে। একটা জিজ্ঞেস করছে যে ভাইয়া জিম্যান প্রভাব কি, আর একটা জিজ্ঞেস করছে ভাইয়া স্টার্ক প্রভাব কি। তো আমি সংক্ষেপে 5 মিনিটের একটু বলে দিচ্ছি। একটু সবাই এটা যাওয়ার আগে একটু লিখে নাও, জিম্যান প্রভাব আর স্টার্ক প্রভাব। আর হচ্ছে স্টার্ক প্রভাব। এবার এখানে একটা কথা বলে দিই, দেখো, একটা চ্যাপ্টারের একটা অংশ আমাদের শেষ হয়ে গেছে। তো কথা হচ্ছে, তুমি তোমার পড়াটা না পড়ো, তুমি যদি নিজের পড়াটা না পড়ো, তাহলে দিন শেষে কিন্তু শাওন ভাই তোমাকে যতই পড়াক না কেন, তোমাকে সব টিচাররা পড়াইলেও দিন শেষে লাভ নাই। এই জন্য আমরা সবসময় বলি যে ওইসব স্টুডেন্টরা আসলে দিন শেষে ভালো করে যারা নিজের পড়াটা নিজে পড়ে। আমরা আসলে আমাদের এখানে তোমাদের পড়াই দিই, মানে ক্লাস ইম্পর্টেন্ট, ক্লাস আসলে ইম্পর্টেন্ট, কিন্তু পুরোপুরি 100% ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। ক্লাসে তুমি কোনো একটা টপিক না বুঝতেই পারো, বিশ্বাস করো এখানে দোষের কিছু নাই। এটা তোমারও দোষের কিছু নাই, এটা টিচারকেও দোষ দেওয়ার মতো কিছু নাই যে এই স্যারের পড়া আমি বুঝি নাই। অথবা ক্লাসে কোনো একটা জিনিস ভাইয়া হয়তো ভুলে যেতেই পারেন, একটা জিনিস স্কিপ হয়ে যেতেই পারে, সেইখানেও তোমার কোনো দোষ নাই, ভাইয়েরও কোনো দোষ নাই। এটা হতে পারে, মানে মানুষ মাত্রই তো এরকম দু একটা ভুল টুল হয়। কিন্তু তোমাদের কাজ হচ্ছে, যদি এরকম কিছু হয়ে থাকে, শুধু কেমিস্ট্রির কথা বলছি না, ফিজিক্স হোক, বায়োলজি হোক, ম্যাথ হোক, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, তাহলে ওইটা নিজের দায়িত্বে একটু পড়ে নিবা। আর তাছাড়া ক্লাসে কিন্তু তোমাকে এটা কখনোই মনে করবা না যে তোমাকে আসলে 100% এখানে ক্লাসে আমরা সবকিছু করে দিব। আমরা ক্লাসে তোমাকে এতটুকু শেখাই দেই
যেন তুমি বাসায় ঠিকমতো বই পড়তে পারো। এটা হচ্ছে আমরা ক্লাসে তোমাদেরকে শেখাই দিই। তো তোমাদের কাজ হচ্ছে বাসায় নিজে পড়াশোনা করা। কে কে বই পড়ছো অলরেডি বলো তো? চ্যাপ্টারের হচ্ছে দ্রাব্যতার আগ পর্যন্ত কে কে বই পড়ছো? রাফিয়া সুলতানা কোন গ্রুপে দেওয়া আছে? তোমাদের জন্য ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে দেওয়া আছে গত ক্লাসের হোমওয়ার্ক গুলা। আচ্ছা, আমি পড়ছি। গুড। তোমরা অনেকে কি করছো জানো? তোমরা অনেকেই হচ্ছে শুধু আমার ক্লাসটা পড়ছো, কিন্তু বই পড়ছো না। পরে কিন্তু তোমরা ঝরা খেয়ে যাবা। আচ্ছা, একটু বুঝে দিই, দেখো জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাব কি জিনিস। একটা মজার জিনিস দেখাও, মজার। তোমাদেরকে এটা কি আমি পড়াইছিলাম না যখন তোমাদেরকে বোর মডেল পড়াইছিলাম? বোর মডেলের সীমাবদ্ধতা যখন পড়াইছে, তখন এইটা পড়ানোর কথা যতদূর আমার মনে আছে। কিন্তু এতগুলো ক্লাস নেই, এতগুলো ক্লাসের ক্লাস নেওয়া হয়, মনে থাকে না যে কি পড়াইছে আর কি পড়ায়নি। আচ্ছা, না পড়ালে আমরা এখানে পড়াচ্ছি। ধরো আমরা বোর মডেলে কি শিখছিলাম? একটা ইলেকট্রন যখন উপর থেকে নিচের দিকে নামে, তখন সে একটা রেখা তৈরি করে, মনে আছে? তুমি লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যারশিয়ান সিরিজ এরকম দাগগুলো দেখাচ্ছিলাম, এগুলো সব বর্ণালীর রেখা, তাই না? তো কথা হচ্ছে যখন উপর থেকে নিচের দিকে নামে, তখন এখানে একটা করে এরকম রেখা তৈরি হয়। আসলে কি সেখানে একটা রেখা তৈরি হয়? আলো কি এরকম একটা রেখার মতো? এটা শক্তি বিকিরিত হয়। শক্তি তো আমরা জানি কোয়ান্টাম বা গুচ্ছ আকারে বিকিরিত হয়। তো ওখানে আসলে যেহেতু আলো গুচ্ছ আকারে বিকিরিত হয়, আলো অনেকগুলো কোয়ান্টার সমষ্টি। তো কথা হচ্ছে ওখানে কখনোই আসলে একটা রেখা তৈরি হয় না। কিন্তু তোমার কাছে দেখে মনে হয় একটা রেখা কেন? ধরো এই যে আমি একটা টান দিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখছো আমি 20টা দাগ দিছি 20টা, বাট তোমার কাছে কি 20টা মনে হচ্ছে না একটা মনে হচ্ছে? দেখো তো, এটুকু যদি মুছে দেই, তোমার কাছে কিন্তু একটা লাইনই মনে হচ্ছে। কিন্তু কি হয়, এখানে 20টা লাইন ছিল। ফ্যাক্ট হচ্ছে 20টা লাইন খুব কাছাকাছি ছিল। তো অনেকগুলো লাইন যদি এরকম কাছাকাছি থাকে, তখন সেখানে একটা লাইন মনে হয়। তো আমাদের ওই যে বর্ণালীতে যে রেখাগুলো আমরা দেখি, সেখানে আসলে একটা রেখা থাকে না, সেখানে অনেকগুলো রেখা থাকে। অনেকগুলো রেখা এত কাছাকাছি থাকে যেন সেগুলোকে আমাদের একটা রেখা মনে হয়। এইটা, সো এটা হতেছে বোর বলে যেতে পারেন নাই যে হইতেছে ঠিক আছে ওখানে একাধিক রেখা পাওয়া যায়। পরে জিম্যান একটা পরীক্ষা করলো কি, উনি যখন কোন একটা পরমাণুতে এরকম বর্ণালী তৈরি হয়, তখন উনি সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিল, চৌম্বক ক্ষেত্র দিল, বুঝছো? FIELD। পরমাণুতে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে, মানে ওই যে কালকে তোমাদেরকে যখন এমআরআই পড়াচ্ছিলাম তখন বলছিলাম না যে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো পরমাণু রাখলে দেখা যায় ওই যে সেখানে যে একাধিক রেখা আছে, সেই একাধিক রেখা বোঝা যায় ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে। ওই রেখাগুলো ভাগ হয়ে যায়। কেন ভাগ হয়ে যায় সেটা এখন জানার মতো বয়স তোমাদের হয় নাই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কারণে বর্ণালীর একটি রেখা বর্ণালীর একটি রেখা একাধিক রেখায় বিভক্ত হওয়া, একাধিক রেখায় বিভক্ত হওয়া, এই ঘটনাকে বলা হয় হইতেছে জিম্যান ইফেক্ট। তাহলে কি বললাম ভাইয়া, আমি কোন একটা পরমাণুতে যদি ম্যাগনেটিক ফিল্ড দেই, বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি কোন একটা পরমাণু দেই, তাহলে কি হবে? আচ্ছা, আমাকে একজন বলছে আয়শা শিখা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ এটা পড়াবেন না। আয়শা, এটা পড়াবো আমরা দ্রাব্যতার পরে, বুঝছো? এটা আমাদের এই সেগমেন্ট না। তোমাদের বইতে হয়তো এই সেগমেন্টে থাকতে পারে, বাট ওইটা লবণ শনাক্তকরণ যখন পড়ানো হয় বা আয়ন শনাক্ত যখন পড়ানো হয়, তখন ওটা আমরা পড়াবো। সো ম্যাগনেটিক ফিল্ডের কারণে বর্ণালীর একটি রেখা একাধিক রেখায় বিভক্ত হওয়া, এই ঘটনাকে বলা হয় জিমেন এফেক্ট। আবার এইটা স্টার্ক নামে একজন লোক অন্যভাবে করছিল। সে করছিল কি, এখানে ম্যাগনেটিক ফিল্ড দেয় নাই, বুঝছো? উনি ইলেকট্রিক ফিল্ড দিছিল। সো এই ম্যাগনেটিক ফিল্ডের জায়গায় ইলেকট্রিক ফিল্ড দিলেও না বর্ণালীর একটা রেখা অনেকগুলো রেখায় ভাগ হয়ে যায়। এটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। আমার কষ্ট করতে হবে না, আমার কাছে টেকনোলজি আছে, তুমি কষ্ট করে এটা লিখে নাও আবার। সো ইলেকট্রিক ফিল্ড দ্বারা বর্ণালীর একটা রেখা অনেকগুলো রেখায় ভাগ হয়ে যাওয়াকে কি বলা হয়? স্টার্ক ইফেক্ট বলা হয়। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়া দাদু কোথায়? দাদু কালকে তোমাদের ক্লাস নিবে। তোমাদের ক্লাস নিবে না কাদের ক্লাস নিবে আমি জানি না, কিন্তু কালকে থেকে ইকবাল ভাই নিয়মিত শিক্ষতে ক্লাস নেবে।
সো তোমাদের সাথে ক্লাস নাকি কাদের সাথে ক্লাস আমি এক্স্যাক্টলি জানি না, বাট কালকে আসবে। সামি বলছে কলেজ টেস্টে দ্রাব্যতা আছে। ওই যে এটা তোমাদেরকে বলে দিছিলাম যে তোমাদের তাহলে আর্কাইভ দেখে নিতে হবে। আমরা এরপরেই হচ্ছে পরিবেশ রসায়ন শুরু করব। আর এটুকু লেখা হইলে সবাই একটু ডান লিখো। তাহলে বর্ণালীর একটি রেখা অনেকগুলো রেখায় বিভক্ত হওয়াকে আমরা কি বলি? ওই ইলেকট্রিক ফিল্ড দিয়ে করলে স্টার্ক ইফেক্ট, আর আমি যদি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে করি তাহলে সেটাকে বলা হয় জিমেন এফেক্ট। ওকে ডান। এবার তোমাদেরকে একটু দেখাই, যদি এটাও পরীক্ষায় খুব কম আসে, যে মাঝে মধ্যে এরকম আসে যে কয়টা রেখা পাওয়া যাবে। তো সবাই একটু লিখে নাও রেখার সংখ্যা। রেখার সংখ্যা, রেখার সংখ্যা হইতেছে এইটা, n হাই মাইনাস n লো, n হাই মাইনাস n লো, তারপর হইতেছে -1 বাই হচ্ছে 2। এই হচ্ছে বর্ণালীর রেখার সংখ্যা। তাহলে কি হইলো n হাই মাইনাস n লো। তুমি চাইলে যদি এইটা তোমার কাছে কঠিন মনে হয়, ধরো এই সংজ্ঞাটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি তোমাকে সহজ করে বলে দিচ্ছি। হাই লো তো বুঝো, হাই মানে কত তোমার শক্তি স্তর থেকে আসছে, লো মানে কোথায় আসছে। তো n হাই মাইনাস n লো মানে কি, এটা ডেল্টা n না? ইন্টু দেখো n হাই মাইনাস n লো, এখানে কি -1 না +1 আমি ঠিক মনে নাই, এখানে কেউ কি বলতে পারবা যে বইটাতে -1 নাকি +1 আছে? আমি ভুলে গেছি, এই মেমোরি ব্লক হয়ে গেছে। মাইনাস নাকি প্লাস? আচ্ছা সম্ভবত প্লাস হবে। আর এখানে হইতেছে ডেল্টা n +1 বাই হচ্ছে 2, +1 হবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে প্লাস। তাহলে কি হইলো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে ধরো কোনো একটা ক্ষেত্রে ইলেকট্রন উপর থেকে নিচের দিকে নামলো। তো ইলেকট্রন যখন উপর থেকে নিচের দিকে নামছে, তো হাই মাইনাস লো মানে সে যেখান থেকে আসছে উচ্চ শক্তি স্তর n হাই, আর নিম্ন শক্তি স্তর হইতেছে n লো। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে, ধরো যে আমি যদি একটু উপরে পাঠাই, ষষ্ঠ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ধরো প্রথম শক্তি স্তরে আসলো, এরকম একটা ঘটনা তোমাকে দেওয়া আছে। তাহলে আমি ষষ্ঠ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যখন একটা ইলেকট্রন আসে, তখন কতগুলো রেখা পাওয়া যাবে যদি বের করতে চাই। দেখো 6 এবং 1 এদের মধ্যে পার্থক্য কত? 5। তো পার্থক্য যদি 5 হয়, 5 ইন্টু 5-এর সাথে 1 যোগ হবে মানে 6 বাই হচ্ছে 2। তার মানে আমি যেটাকে আমরা একটা লাইন বলতেছি, সেই একটা লাইনে আসলে 15টা লাইন থাকে, কিন্তু এত কাছাকাছি থাকে যেন সেখানে হইতেছে আমাদের একটা লাইনই মনে হয়। এবার তোমাদেরকে বলি যে হইতেছে চ্যাপ্টারটা কিভাবে পড়বা। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো, আপাতত কমেন্ট করো না। প্রথমত তোমাদের ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তফাৎ কি? সুবাহানা জিজ্ঞেস করছে। ম্যাগনেটিক ফিল্ড মানে একটা চুম্বক তার চারপাশে যে ক্ষেত্র তৈরি করে সেটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। খেয়াল করো, একটা চুম্বক তার চারপাশে যে ফিল্ড তৈরি করে বা চুম্বক তার পাশে যে চারপাশে যে প্রভাব তৈরি করে, তুমি অন্য কোনো চুম্বক পদার্থ আনলে সে আকর্ষিত হয়, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝায় একটা চার্জড পার্টিকেল বা একটা চার্জিত কণা, ও তার চারপাশে হচ্ছে একটা প্রভাব বিস্তার করে, সেখানে অন্য চার্জ আনলে সে প্রভাবিত হয় আর কি, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো তোমরা যখন হচ্ছে ওই যে ফিজিক্সে যখন তোমাদের শুভ ভাইয়া বা জিমি ভাই পড়াবেন যে কি বলে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, তখন ভালো মতো বুঝতে পারবা। একটা চুম্বক তার আশেপাশে যে প্রভাব বিস্তার করে সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, একটা চার্জিত কণা তার আশেপাশে যে ফিল্ড তৈরি করে সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। প্রথমত হচ্ছে তোমাদের অনেকেরই কলেজের সিলেবাসের সাথে আমাদের এই শিখর এখনকার যে সিলেবাসটা চলতেছে, যেমন তোমাদের এখন চলে হচ্ছে Q1। সো Q1-এ আমরা তোমাদের কি পড়াচ্ছি? আমরা তোমাদের পড়াচ্ছি হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আবার পুরোটা না, দ্রাব্যতার আগ পর্যন্ত, যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স পার্ট বলি, যেখানে হচ্ছে পরমাণুর পরিচয়, তারপরে হইতেছে কি বলে তোমার হচ্ছে বর্ণালী, এরপরে হইতেছে ইলেকট্রন বিন্যাস, এইগুলো হচ্ছে আমরা পড়ে Q1-এ আছে। আর Q1-এ আছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়টাও পুরোপুরি নাই,
প্রথম অধ্যায়টা আছে কোনটা? গ্যাসের সূত্র। তোমাদের জিমি ভাই যে গতকালকে গ্যাসের সূত্র পড়াচ্ছিল ওই অংশটুকুই আছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এই অংশটুকু আছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনারা এইটুকু কেন সিলেবাসে রাখলেন? আন্দাজে রাখছেন? উত্তর হচ্ছে না। বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজের সাথে এই সিলেবাসটা ম্যাচ করে, এই সিলেবাসটা মিলে যায়, এই জন্য হইতেছে এই সিলেবাসটা আমরা রাখছি। এখন সবার কলেজের সঙ্গে কি মিলে যাবে? উত্তর হচ্ছে না। সবার কলেজের সঙ্গে কখনোই মিলানো সম্ভব না আসলে। তাইলে ভাইয়া যদি কারো কলেজের সঙ্গে সিলেবাস মিলে না যায় তাহলে তার করণীয় কি? তাহলে তার দুইটা করণীয় কাজ আছে, একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। নাম্বার 1, প্রথম করণীয় কাজ হচ্ছে, দেখো তোমাদের কাছে কিন্তু আমাদের আর্কাইভ গুলো দেওয়া আছে। ধরো তোমার হচ্ছে আছে, দ্রাব্যতা আছে সিলেবাসে। এখন দ্রাব্যতার আর্কাইভ ক্লাস কিন্তু দেওয়া আছে এবং সেই ক্লাসগুলো সম্ভবত আমার নেওয়া ক্লাসই তোমাকে দেওয়া আছে। তো তুমি যদি ওই ক্লাসগুলো দেখে কলেজের পরীক্ষাটা সামলাও, হয়তো কলেজের পরীক্ষায় তুমি একেবারে টপার হবা না, কিন্তু পরীক্ষাটা তো সামলানো যাবে। পরে যখন আমরা তো এখানে পড়াবোই, তাই না? যখন আমরা পড়াবো তখন তুমি একেবারে স্মুথলি রিভিশন দিয়ে ফেলো। এখন আপাতত কলেজের পড়াটা সামলানোর জন্য আর্কাইভ ক্লাসগুলো দেখো। অথবা তোমার যদি মনে হয় ভাইয়া আর্কাইভ ক্লাস কখন দেখবো, কেমনে দেখবো, সেটা ঠিক মতো দেখা হচ্ছে না, সেটা হইতেছে দেখতে গেলে হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে, তাহলে বলবো কলেজে তো পড়াচ্ছে, কলেজে পড়াচ্ছে, সো কলেজে যেহেতু পড়াচ্ছে তার মানে হইতেছে কলেজে তো ক্লাস হচ্ছে। তুমি চাইলে কলেজের ক্লাস দেখেও পরীক্ষাটা সামলানোর জন্য কিছু শিখে নিতে পারো। এরপরে কাহিনী হইতেছে, ভাইয়া যদি সেটাও আমি না পারি তাহলে কি করতে হবে? তুমি যদি সেটাও না পারো তাহলে হইতেছে তুমি কলেজের পরীক্ষাটাকে স্যাক্রিফাইস করতে হবে তোমাকে। কারণ কলেজে একটা পরীক্ষা ভাই, এই যে আমার টার্ম পরীক্ষার জন্য এই পরীক্ষার রেজাল্ট তোমার কোথায় কোথাও কাজে লাগবে না। তো দিন শেষে তুমি তো এটা শিখবা, আজকে হোক কালকে হোক। আর তোমার মেইন পরীক্ষা তো এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা। তো তোমার যদি মনে হয় যে ভাই ঠিক আছে আমি কলেজের পরীক্ষাটাকে স্যাক্রিফাইস করছি, তাইলে তুমি কলেজের পরীক্ষাটাকে স্যাক্রিফাইস করে তুমি আমাদের যে রেগুলার পড়াটা সেভাবে পড়ে যাও, ওইটা তুমি পরবর্তীতে শিখে নিতে পারো। এই হচ্ছে তোমাদের সাথে এখনকার করণীয়। তারপরে আসি, এই তোমাদের প্রথম অধ্যায়টা ছিল এই কোয়ার্টারে, বাট এই কোয়ার্টার থেকে আমরা বাদ দিয়ে পরের কোয়ার্টারে ওটা পাঠিয়ে দিচ্ছি, মানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এরপরে আসি ভাইয়া, আর্কাইভ ক্লাস কোথায় পাবা? সেগুলো হইতেছে অ্যাপে গিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখবা তুমি নিচ থেকে পাবা। আর যদি সেটাও না পাও তাহলে 16780 নাম্বারে কল দিলে আর্কাইভ ক্লাসগুলো পাবা, একটু ঘাটাঘাটি করলেই অ্যাপটা পাবা। এরপর আসি ভাই, এখনকার একটা চ্যাপ্টারের একটা সেগমেন্ট তো শেষ করে ফেলছেন, তো একটা সেগমেন্ট যখন শেষ করা হয়ে গেছে তখন আমরা কিভাবে পড়াশোনা করবো আর কি। সো কিভাবে পড়াশোনা করবো সেটা একটু বলে দিই। প্রথমত তোমাদের অনেকেরই হইতেছে ক্লাসগুলো রেগুলার করছো, আমি জানি এখানে ক্লাসগুলো রেগুলার অনেকেই করছো। সো যারা ক্লাস করছো এবং ক্লাসের সাথে হচ্ছে বই পড়ছো, সো ক্লাস তো করবাই, তারপরে বই অনেকেই পড়ে ফেলছো। এখন তখন বই পড়ছো কিভাবে? ছন্ন ছাড়া ভাবে, মানে আমি যখন যে অংশটুকু পড়াইছি তখন সেই অংশটুকু পড়ছো, কিন্তু অ্যাজ এ হোল পুরো বইটা তো তুমি এখনো পড়ো নাই। সো ক্লাস করবা। তো যারা হচ্ছে ক্লাস করছো এবং বই পড়ছো তাদেরকে আমি বলবো, এখন তোমরা করবা কি, আবার ক্লাস দেখার কোনো মানে হয় না, তুমি হইতেছে এখন দেখবা ক্লাস নোট, এবং ক্লাস নোটের সাথে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা। শুরু থেকে শেষ বলতে আমি বোঝাচ্ছি গুণগত রসায়ন যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে, গুণগত রসায়ন যেখানে শেষ, মানে গুণগত রসায়নের দ্রাব্যতা যেখান থেকে শুরু হয়েছে ওর আগ পর্যন্ত হচ্ছে তুমি ক্লাস নোট পড়বা এবং হচ্ছে বইটা পড়বা। বই পড়ার পরে তোমাকে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাই না? সো প্র্যাকটিস করার জন্য তুমি চাইলে বইয়ের অনুশীলনী করতে পারো। সো বইয়ের অনুশীলনী খুব ভালো একটা প্র্যাকটিসের একটা সুযোগ হতে পারে। অথবা তোমাদের এখান থেকে শিখো থেকে তো প্র্যাকটিস শিট দেওয়া হয়, তাই না, প্র্যাকটিসের জন্য। তো তুমি শিখর প্র্যাকটিসের আসলে কোনো শেষ নাই, তুমি শিখর প্র্যাকটিস শিট সলভ করতে পারো, তুমি বইয়ের অনুশীলনী সলভ করতে পারো, তুমি একটা পুরাতন টেস্ট পেপার সলভ করতে পারো। তাহলে প্র্যাকটিস হচ্ছে কি কি হইতে পারে? একটা হচ্ছে বইয়ের অনুশীলনী হইতে পারে, শিখর যে শিটগুলো দেয় সেগুলো হইতে পারে, অথবা তুমি চাইলে একটা টেস্ট পেপার ম্যানেজ করতে পারো। কারো কাছে যদি টেস্ট পেপার না থাকে কোনো গাইড থাকে যে গাইডে পুরাতন বছরের প্রশ্ন আছে, মানে পুরাতন বছরের যদি প্রশ্ন থাকে তুমি চাইলে সেখান থেকেও সলভ করতে পারো। এবার বলবো যাদের আসলে বইটা পড়া নাই তাদের জন্য হইতেছে অবশ্যই বইটা হচ্ছে পড়ে নিতে হবে। তোমরা অনেকেই আছো বই পড়ো নাই, বই যারা পড়ো নাই তারা ফাঁকিবাজি করছো, তো বইটা অবশ্যই পড়ে নিতে হবে। সেই বইটা পড়বা কিভাবে? ক্লাসের সাথে সাথে হচ্ছে
বইটা ভালো মতো পড়বা। শিখতে যে তোমাদের এক্সাম গুলো হয় সেই এক্সাম গুলো একটা প্র্যাকটিসের একটা পার্ট হিসেবে থাকতে পারে। ওকে, চলো আমরা এবার আমাদের ক্লাসে যাই। প্রশ্ন হচ্ছে লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, আর এমসিকিউ ক্লাসে প্রশ্ন তুলতে হবে না ভাই, আমাকে ইয়া দিয়েন তো ক্যালকুলেটর। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 700 অ্যাংস্ট্রম যদি হয় তাহলে তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7000 অ্যাংস্ট্রম, এটার উচ্চারণ হইতেছে অ্যাংস্ট্রম। এ তরঙ্গ সংখ্যা, এই কাঁচা বাচ্চারা তরঙ্গ সংখ্যা মানে কি বোঝায়? তরঙ্গ সংখ্যা বলতে নিউ বার বোঝায়। তোমাদের কি মনে আছে যে নিউ বার মানে কি? নিউ বার মানে হইতেছে 1/λ। এটা আসছিল সিলেট বোর্ড 17-তে। তো কাহিনী হইতেছে এইখানে আবার একক নিয়ে অনেক কাহিনী করা আছে। তো আমি যদি হইতেছে একক নিয়ে কাহিনী যদি করতে বলি সেখানে অনেক টাইপের আনসার হইতে পারে। যেহেতু একটা আছে হইতেছে অ্যাংস্ট্রম, আগে দেখি এটার সাথে মিলে কিনা। উপরে 1 আর নিচে হইতেছে 7000। 1.4 10 to the power -4, 1.4। সেখানে নিউ বার হইতেছে 1.4, আমার এখানে যেটা আসলো ইনটু হইতেছে 10 to the power -4। এইটা একটা মান আসে। সো ওটা যদি হইতেছে আমি 14 করি, তার মানে এইটা আনসার না আসলে। তার মানে বুঝতে পারছো যে ঘ নাম্বার আমার আসলে মিলতেছে না। এটাকে যদি আমি অ্যাংস্ট্রমে নেই তাহলে এটা আসলে একক আসবে যে অ্যাংস্ট্রম ইনভার্সন। প্রথমত একক ঠিক নাই, আবার একক যদি ঠিক থাকে তার মানও ঠিক নাই, কারণ এইটা আসে হইতেছে এটা অ্যাংস্ট্রম ইনভার্স 1। সো এইটার এটা কি সমান? উত্তর হচ্ছে না। তুমি যদি 14 দাও তাহলে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার কি বলে -5 বসাইতে হয়, তার মানে ঘ নাম্বার উত্তর না। এবার একটু ন্যানোমিটারে নেওয়ার চেষ্টা করি। তোমরা কি বুঝতে পারো 7000 ন্যানোমিটার অ্যাংস্ট্রম মানে কি? 7000 মানে অ্যাংস্ট্রম মানে হইতেছে এইটা 700 ন্যানোমিটার। কি বললাম ভাইয়া? 7000 অ্যাংস্ট্রম যে কথা, 700 ন্যানোমিটার একই কথা, কারণ ন্যানোমিটার 10 টু দি পাওয়ার -9, অ্যাংস্ট্রম 10 টু দি পাওয়ার -10। তাহলে আমি যদি 1/700 করি তাহলে আসে হইতেছে এইটা 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত ন্যানোমিটার ইনভার্স 1। 1.4 10 টু দি পাওয়ার -3 ন্যানোমিটার ইনভার্স 1, তার মানে এই হচ্ছে আমাদের আনসার। এই হচ্ছে আনসার। তো অঙ্কটা এমন আহামরি কঠিন কিছু না, প্রশ্নটা এমন আহামরি কঠিন কিছু না, খালি তোমাকে একক নিয়ে আসলে খেলতে হবে। বি কখনোই আনসার না রে বাবা, বি আনসার না, এ হচ্ছে আনসার। সামি, আফিফা, জান্নাতুল, তারপরে হতেছে অনেকেই হচ্ছে, ও আচ্ছা এখানে তো ন্যানোমিটার ইনভার্স নাই। আয় হায়, হ্যাঁ ঠিকই তো আছে, ন্যানোমিটার ইনভার্স নাই। তাহলে এটাও আনসার না, কারণ এতে একক মিলে নাই। দেখি বাকিগুলো কি আনসার মিলছে কিনা। এ হচ্ছে একক নাই, হ্যাঁ। এবার যদি সেন্টিমিটার নেই, সেন্টিমিটার তুমি যদি নাও তাহলে হইতেছে এখানে 7000, এই আনসার না, 7000। তুমি যদি অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে আনতে চাও, অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটার আনতে গেলে হইতেছে 10 টু দি পাওয়ার -8 দিয়ে গুণ করতে হয়, এত সেন্টিমিটার। আমি যদি এটা করি 7000 ইন্টু 10 টু দি পাওয়ার -8, তাহলে থাকে হইতেছে এইটা 1 পয়েন্ট বা 14.285 ইন্টু 123 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার ইনভার্স 1। হ্যাঁ, বি নাম্বার মিলছে, উত্তর হচ্ছে বি। এই বি নাম্বার হচ্ছে আনসার। এ নাম্বার আনসার না, এ নাম্বার হচ্ছে মান মিলে, বুঝছো? মান মিললে কিন্তু একক মিলে না। তারপরে হইতেছে ঘ নাম্বার তো মানও মিলে না এককও মিলে না।
কিন্তু খ নাম্বারে মানও মিলে এককও মিলে। প্রথম প্রশ্ন একটু বেশি কঠিন হয়ে গেছে আর কি। পরের প্রশ্নে আসি, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক? কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক? আচ্ছা, তোমাদের কি মনে আছে যে এই দেখো এখানে ইউভি আছে, এক্স রে আছে, মাইক্রোওয়েভ, MW মানে হচ্ছে মাইক্রোওয়েভ, এবং IR। তোমাদেরকে যে আমি সিরিজটা পড়াইছিলাম সেই সিরিজ বলে দিই, গামা রে, তারপরে এক্স রে, তারপরে হইতেছে ইউভি, তারপরে হইতেছে দৃশ্যমান, তারপরে হইতেছে মাইক্রো, এবং তারপরে হচ্ছে রেডিও। এটা ছিল আমাদের সিরিজ, এবং বলছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য অধিক, এই পাশে ল্যামডা হচ্ছে মিনিমাম আর এই পাশে ল্যামডা হচ্ছে ম্যাক্সিমাম, তাই তো? এখন তোমাকে দেখো এখানে যে আমাদের ইয়াগুলো দেওয়া আছে, ও দৃশ্যমানের পরে আবার ছিল IR, ভুলে গেছি, এখানে IR ছিল, মাইক্রোওয়েভ ছিল, আর রেডিও ওয়েভ ছিল। এই হচ্ছে আমাদের সিরিজটা ছিল। তো সবার থেকে ডানে কি আছে? সবার থেকে ডানে এখানে আছে হচ্ছে কোনটা? মাইক্রোওয়েভ। এই হচ্ছে আমাদের আনসার। এটা খুব ইজি পিজি প্রশ্ন। এবং তোমাদের কি মনে আছে আমি তোমাদেরকে এটা মুখস্থ করতে বলছিলাম? মুখস্থ মানে হইতেছে যে কে কার বামে আছে, কে কার ডানে আছে, সেই জিনিসটা হচ্ছে মুখস্থ করো। পরের প্রশ্ন আসি, এটা খুব ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। এটা যশোর বোর্ড 2023 সালে আসছিল। আচ্ছা, আমাকে সুবহানা বলছে ভাই তরঙ্গ দৈর্ঘ্যের কি আলাদা আলাদা একক আছে? হ্যাঁ অবশ্যই। সুবহানার প্রশ্নটা একটু বলি। ও বলছে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের কি আলাদা আলাদা একক আছে কিনা, বা তরঙ্গ সংখ্যা। দেখো তরঙ্গ সংখ্যা মানে কি? 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, সো দৈর্ঘ্যের একক তো তুমি সেন্টিমিটারে নিতে পারো, তুমি মিটারে নিতে পারো, তুমি ন্যানোমিটারে নিতে পারো। সো ল্যামডার একক তুমি যে অনুযায়ী নিবা, নিউবারের এককটা সেই একক অনুযায়ী হবে। কোন নীতি অনুযায়ী অযুগ্ম ইলেকট্রন সমূহ স্পিন একমুখী হয়? কোন নীতি মনে আছে? হুন্ডের নীতি। তোমাদেরকে একটা নীতি শিখাইছিলাম প্র্যাকটিক্যালে, লোকাল বাস থিওরি, মনে আছে? এই মনে পড়ে কাঁচা বাচ্চারা? যে লোকাল বাসে সবাই একজন 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 করে বসে। নুসরাত বলছে MCQ1 আমি ক্যালকুলেটরের সমাধান করতে পারতেছি না। নুসরাত প্রথমটা ছেড়ে দাও, তুমি যদি এখনো আসলে প্রথমটা নিয়ে পড়ে থাকো তাহলে এখন আমি যেগুলো সলভ করাচ্ছি সেগুলো তুমি মাথায় ঢোকাইতে পারবা না। সো এটা হচ্ছে তোমাদের আরেকটা সমস্যা, তোমরা প্যানিক করো। আমরা এখন 3 নাম্বার MCQ তে আসি, তুমি প্রথমটা ক্যালকুলেটরে সলভ করতে পারছো না, এখনো তুমি ওইখানে হচ্ছে পড়ে আছো, এটা তোমার জন্য ক্ষতিকর। ইসরাত জাহান বলছে অযুগ্ম ইলেকট্রন মানে কি? ইসরাত তুমি নিজে চিন্তা করো তো, অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে হতেছে বিজোড়, মানে বিজোড় বিজোড় ইলেকট্রন থাকে আর কি। নেক্সট প্রশ্ন, বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম? বলতো কোন সিরিজ ব্যতিক্রম? যশোর বোর্ড 2023। আচ্ছা, কোন সিরিজ ব্যতিক্রম? আমরা একটু এগুলো পড়ি। ব্রাকেট সিরিজ, প্যাসচেন সিরিজ, বামার সিরিজ, হামফ্রেস সিরিজ। তোমাদের মনে আছে ব্রাকেট সিরিজ কি রশ্মি? IR না? প্যাসচেন কি? IR। হামফ্রিজ কি? IR। কিন্তু বামারটা কি IR? না, বামারটা হচ্ছে কোনটা? দৃশ্যমান। তাহলে যতগুলো সিরিজ ছিল একটা সিরিজই শুধু দৃশ্যমান ছিল, সেটা হচ্ছে আমাদের বামার সিরিজ। তো এই হচ্ছে আমাদের আনসার, একদম ইজি পিজি লেমন স্কুইজি। যারা সবগুলো ক্লাস করছো, যারা বাসায় বই পড়ছো, দেখবা এমন আহামরি কোনো প্রশ্ন আসে না পরীক্ষায় যেটা তুমি পারো না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব ইজিলি পারবা। এটা বরিশাল বোর্ড 2023 আসছিল। প্রশ্ন হতেছে ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের জন্য, ভিন্ন ভিন্ন শক্তি উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের জন্য কোন নীতি অনুসরণ করে? এই কোন নীতি মানে ধরো প্রশ্ন হইতেছে যে 3D তে আগে প্রবেশ করবে নাকি 4S আগে প্রবেশ করবে। 3D একটা উপশক্তি স্তর, 4S একটা উপশক্তি স্তর, কোন নীতি অনুসরণ করে? নীতি হইতেছে আউফবাউ নীতি। গুড, সবাই পারছো? তাহলে ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে হইতেছে আউফবাউ নীতি। ওকে, পরের প্রশ্ন আসি।
কোয়ান্টাম সংখ্যার মান n সমান 4 l সমান 3 হলে অরবিটালটি কি হবে? এটা আসলে ঠিক অরবিটাল না, বুঝছো? এটা হচ্ছে উপশক্তি স্তর। তোমাদের বইয়ে ভুল করে, পরীক্ষায় ভুল আসে, বাট যাই হোক, সমস্যা নেই। n এর মান 4, এই কাঁচা বাচ্চারা n এর মান হচ্ছে 4, এই যে হচ্ছে 4, সুন্দর হলো না? n এর মান হচ্ছে 4, l এর মান 3, 3 এর জন্য কোনটা? 3 এর জন্য কি হয় দেখো, মনে আছে কিনা যে s এর জন্য মানটা হচ্ছে 0, l এর কি বলে p এর জন্য মানটা কত? 1, মনে পড়ে? d এর জন্য মানটা কত? l এর মান আর কি 2, f এর জন্য মানটা কত? 3, তাহলে এখানে 4 কি হবে? 4f হবে। এই হচ্ছে আমাদের আনসার, 4f। ঘ নাম্বার, ইয়েস। তাহলে ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি কি বলে, n এর মান যদি 4 হয় এবং l এর মান যদি 3 হয়, তাহলে সেখানে কি হয়? 4f হয়। গুড। পরের প্রশ্নে আসে, কোনটি আউফবাউ নীতি মেনে চলে? মানে কোনটা আউফবাউ নীতি মেনে চলে? ওকে, এখন দেখো আউফবাউ নীতি কোনটা মেনে চলে। প্রথমত দেখো 5s, আমি ক নাম্বার চেক করি আগে। এই কাঁচা বাচ্চারা 5s, তার মানে কি 5s এর যোগফল হইতেছে 5, তাই না? যদি ক নাম্বার চেক করি, প্রথমটার যোগফল হচ্ছে 5, 4p এর যোগফল 5 এবং 4f, 4f, f এর জন্য কিন্তু l এর মান 3, মানে আমরা এখানে কি বের করব? আমরা এখানে n প্লাস l এর যোগফল বের করব, তাই না? তাহলে n প্লাস l এর যোগফল যদি বের করি, 4f এর যোগফল হতেছে কত? 7। তাহলে ভাই দেখো এখানে 5s এর শক্তি বেশি দেওয়া আছে 4p থেকে, মানে প্রথমটা ভুল, ক নাম্বার এখানে ভুল, কোনো সন্দেহ নাই। খ নাম্বার চেক করি, ভাই এখানে 3d এর শক্তি 3s থেকে কম দেওয়া আছে, খ নাম্বারও যে ভুল, কোনো সন্দেহ নাই। কারণ একটা অপশন যে ভুল, সেটা চেক করতে গেলে তো তোমাকে সবগুলো চেক করার দরকার নাই। এইখানে একটু আসি, 5s এর শক্তি 5p থেকে বেশি দেওয়া আছে, এটাও ভুল। গ নাম্বার ভুল, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। তাহলে ঘ নাম্বার একটু চেক করি, 3s, দেখো 3s এর শক্তি 3, 3p এর শক্তি হইতেছে 3p এর শক্তি হইতেছে 4, আর 5s এর শক্তি হইতেছে 5। এর একটাও সঠিক উত্তর নাই। একটা সঠিক উত্তর নাই তো। এখানে একটু কাহিনী আছে। কাহিনী হইতেছে, এই সাইনটাকে যদি হইতেছে আমরা গ্রেটার দেন লেস দেন সাইন হিসাবে চিন্তা না করে, যেহেতু আমি গ্রেটার দেন লেস দেন সাইন চিন্তা করে কোনো উত্তর পাইলাম না, কিন্তু যদি এরকম হয়, ধরো আমি এটাকে এরকম সাইন হিসেবে চিন্তা করি যে ইলেকট্রন আগে 1s এ প্রবেশ করে, ধরো তারপরে 2s এ প্রবেশ করে, তারপরে 2p তে প্রবেশ করে, আমি এরকম সাইন হিসেবে যদি চিন্তা করি, তাহলে এরকম সাইন হিসেবে চিন্তা করে নিলে তাইলে দেখে কোনটা হয় আর কি, বুঝছো? 3s এ প্রবেশ করবে আগে, তারপর 3p তে প্রবেশ করে, তারপরে 5s এ প্রবেশ করে, মানে এটা ঠিক আছে, দেখে অন্য কিছু ঠিক পাওয়া যায় কিনা। 5s এ আগে প্রবেশ করবে না 4p তে আগে প্রবেশ করবে, 4p এর যোগফল 5, সো আমি এই নাম্বারটা ঠিক বলতে পারি। দেখি এখানে ঠিক আছে কিনা। 5 এবং 0 যোগ করলে থাকে হচ্ছে 0, 4 এবং 2 যোগ করলে থাকে হতেছে কত? 4 এবং 2 যোগ করলে থাকে 6, 5 এবং p যোগ করলে থাকে 6, তাহলে এখানে 5, এইখানে 6, এইখানে আবার হইতেছে 6, কিন্তু n এর মান এখানে কম। এই প্রশ্ন ঠিক নেই, এই প্রশ্নটা বাদ, ভুল প্রশ্ন, সম্ভবত টাইপ করাতে ভুল হয়েছে। গ্রেটার দেন লেস দেন কখনো এগুলো মিন করে না। নর্মালি শক্তি উপশক্তি স্তরের শক্তি হইতেছে বড় ছোট হয়, শেষটা হয়তো আনসার হতে পারে, বাদ দিয়ে এটা আমরা। এবার দেখো এটা একটু সলভ করি। কোন পরমাণুর 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? কোন পরমাণুর 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা সঠিক? যদি কোনো বোর্ডে কোনো প্রশ্নে ভুল আনসার থাকে, তাহলে তোমরা এমনিতেই নাম্বার পেয়ে যাবা, তুমি দাগাইলেও নাম্বার পাবা, না দাগাইলেও নাম্বার পাবা, ঠিক দাগাইলেও নাম্বার পাবা, ভুল দাগাইলেও নাম্বার পাবা, এটা নিয়ে টেনশন নিও না। আর বোর্ড পরীক্ষা অনেক ভুল থাকে। আচ্ছা 22তম দেখো, 1s2, 2s2,
2p6, 3s2, 3p6, এই হয়েছে 18। তারপরে হতেছে 4s2, এই হলো 20। তারপরে হচ্ছে 3d10, এই যে এইটার মধ্যে আমাদের 22তম ইলেকট্রন আছে। এটা মোটামুটি বুঝে গেছি। 22তম ইলেকট্রন 3d এর মধ্যে আছে। 3d এর মধ্যে যদি হয় তাহলে এইটা আনসার না, এটা আনসার না। কেন আনসার না? কারণ দেখো ভাই, এখানে n এর মান 4 দেওয়া আছে, এখানে n এর মান 4 দেওয়া আছে। সো n এর মান যদি 4 দেওয়া থাকে, এখানে তো n এর মান 3, সো নিচে দুইটা আনসার না। এবার দেখো 3d, এই d মানে কত? d মানে হইতেছে এখানে n এর মান হচ্ছে 3, l এর মান কত? এখানে 2। তাহলে ভাই আমার আর চেক করা লাগবে না, এই হচ্ছে আনসার। বুঝতে পারছো কেন চেক করা লাগবে না? কারণ ভাই আমি অলরেডি আনসার পেয়ে গেছি। n এর মান হচ্ছে 3 হবে, l এর মান 2 হবে, সো ওই হচ্ছে আমার আনসার। সবসময় পুরোটা বের না করলেও হয়, এই যে আমি অপশন খুঁজে বের করছি। 9 নম্বর প্রশ্ন, ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? তখন কে জানি জিজ্ঞেস করছিলা যে ভাইয়া অযুগ্ম ইলেকট্রন মানে কি? অযুগ্ম ইলেকট্রন মানে হইতেছে যেখানে ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকে। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি ছিল? ক্রোমিয়াম 1s2, বা এভাবে লিখি, মানে আর্গন মানে 18, এই পর্যন্ত তো কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, সবই জোড়। তারপরে হচ্ছে 4s1, 3d হচ্ছে 5, এরকম ছিল না? তাহলে 4s1, 3d5, তাহলে 4s এর এটাও বিজোড়, এই পাঁচটাও বিজোড়। তার মানে মোট বিজোড় কয়টা হয়? মোট বিজোড় হয় হইতেছে 6টা। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা? উত্তর হচ্ছে 6। মনে আছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস একটুখানি বিজোড়, মানে একটুখানি অন্যরকম ছিল। সো অন্যরকম যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই অনুযায়ী চিন্তা করতে হবে। আচ্ছা, আগের প্রশ্ন নিয়ে অনেকে একটু কনফিউজড হয়েছে যে ভাইয়া এস এর মান তো এখানে -12 দেওয়া। কথা হচ্ছে দেখো, তোমাদেরকে বলছিলাম যে আমার কাছে ধরো একটা অরবিটাল আছে, এই একটা বক্স দিলাম, সেই বক্সে 2টা ইলেকট্রন থাকে। সো 2টা ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম ইলেকট্রনের জন্য আমরা +12 দিই, প্রথম ইলেকট্রনের জন্য +12 দিই, পরের ইলেকট্রনের জন্য আমরা -12 দিই, বুঝছো? কিন্তু তুমি যদি প্রথমটার জন্য -12 দাও আর পরেরটার জন্য যদি +12 দাও, এটা না মহাভারত অশুদ্ধ না, বুঝছো? তো সেক্ষেত্রে দেখো, আমি তো এইটা ছাড়া তো আর কোনো বেস্ট আনসার খুঁজে পাচ্ছি না। সো এইটাই হচ্ছে আমার বেস্ট আনসার। টেকনিক্যালি এম এর মান এবং হইতেছে এল এর মান, এই দুইটা ম্যাটার করে না। আমরা যেগুলো নেই সেগুলো হচ্ছে প্রচলিত নিয়ম অনুযায়ী নেই, বুঝছো? সো প্রচলিত নিয়ম অনুযায়ী নেওয়ার সময় ইউজুয়ালি হইতেছে এম এর মানের ক্ষেত্রে সংখ্যা রেখা অনুযায়ী নেই, আর এস এর মানের জন্য প্রথম ইলেকট্রনের জন্য +12 নেই। কিন্তু কেউ যদি -12 দেয় তারে ভুল বলা যায় না, বুঝছো? তো এই জন্য আমাদের খ নাম্বারটা সঠিক। ওকে, এবার পরেতে আসি। ক্রোমিয়ামের বড় মানের অযুগ্ম ইলেকট্রন কয়টা? দেখো ডি এর একটা হচ্ছে অযুগ্ম, এই যে একটা হচ্ছে অযুগ্ম এস এর, এই হচ্ছে আমাদের 4s, আর এই হচ্ছে আমাদের 3d। এই পাঁচটাই তো অযুগ্ম, তাই না? তাহলে মোট অযুগ্ম কত? মোট অযুগ্ম হইতেছে 6টা। 6টা যদি হয় তাহলে দেখো যোগ করো, এখানে 1, এখানকার 5, তাহলে মোট অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হতেছে কয়টা? 6টা। ওকে, এবার আসি 3d অরবিটালের জন্য। এই 3d ঠিক অরবিটাল না, 3d হতেছে উপশক্তি স্তর বা সাবশেল। যাই হোক, তোমাদের বইয়ে ভুল করে পরীক্ষাও ভুলভাল আসে। 3d সাবশেলের জন্য m এর মানের কোন সেটটি সঠিক? আচ্ছা, ডি 3d বুঝলাম, এই হচ্ছে 3d। সো 3d, ডি এর জন্য এল এর মান কত ভাইয়া বলো তো? এখানে n সমান হচ্ছে 3, এল সমান কত? 2 না? কারণ আমরা জানি ডি এর জন্য এল এর মান 2 হয়, এস এর জন্য 0, 1 এর জন্য p, ডি এর জন্য 2। সো ডি এর জন্য যদি 2 হয় তাহলে এই গ নাম্বার ছাড়া তার কোনো সেট সঠিক না, তাই না? কারণ আমরা জানি কি m সমান হইতেছে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। তাহলে যে -2, -1, 0, +1, +2, সো আমাদের আনসার হচ্ছে কোনটা? সি আনসার। এটা খুব ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন।
পরের প্রশ্ন আসি। কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা সঠিক? সো একটু দেখি, এই প্রথমটা কি সঠিক? প্রথমটা সঠিক না। কেন সঠিক না? এই যে এইখানে ঝামেলা আছে, দেখো এটা কিন্তু হয় না। 1 এর জন্য তুমি m এর মান -2 কোনোদিন পাবা না। দ্বিতীয়টা কি সঠিক? n এর মান 1 এর জন্য না, দ্বিতীয়টা সঠিক না, এটা হয় না। n এর মান 1 এর জন্য l এর মান কখনো 1 হয় না, কারণ আমরা কি শিখছি n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। গ নাম্বার কি সঠিক? n এর মান 2 এর জন্য l এর মান 1 পসিবল, 1 এর জন্য 0 পসিবল। সো এইটা সঠিক মনে হচ্ছে। 4 নাম্বারটাই কোথায় কাহিনী, যে এইখানটাতে কাহিনী, এটা তো হয় না। হ্যাঁ, সি হচ্ছে আনসার। প্রশ্নগুলো খুব মজার প্রশ্ন, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যদি পড়ে থাকো বাসায়, তাহলে খুব মজা লাগবে সলভ করতে। এরপরের প্রশ্ন আসি। কপারের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? এখানে অরবিটাল হবে না, উপশক্তি স্তর হবে আর কি। এই কপারের ইলেকট্রন বিন্যাস কি ছিল? আর্গন, এই পর্যন্ত কি 18, তারপরে 4s1, আর তারপরে হচ্ছে 3d হচ্ছে 10, এরকম ছিল না? তাহলে 18 এই হচ্ছে 19, তাহলে 19তম ইলেকট্রনটা প্রবেশ করে কোথায়? 4s। যাদের ইলেকট্রন বিন্যাসটা একটু উল্টা করে লেখা অভ্যাস, মানে 9-10 এ হয়তো তোমাকে অনেক স্যার শেখাইছে 3d কে আগে লিখবা, কারণ এখানে 3s 3p তারপরে 3d লিখলে তোমরা হয়তো সহজেই বুঝতা। কিন্তু এখন বিশেষ করে ইলেকট্রন বিন্যাস যখন তুমি করবা এবং তোমাকে এততম তততম ইলেকট্রন নিয়ে কাজ করতে বলবে, অবশ্যই এই যে আউটবাউন্ড নীতি অনুযায়ী লিখবা। যেহেতু 4s আগে প্রবেশ করে, সেহেতু হচ্ছে 4s টাকে আমরা আগে লিখবো। তারপরে হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে যাই। প্যাসচেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? সবার আসলে সিরিজটা মুখস্থ থাকা উচিত, আমি ধরে নিচ্ছি সবার সিরিজটা মুখস্থ। লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসচেন সিরিজ, লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফান্ড এবং হামফ্রিস। লাইম্যানের জন্য 1 নম্বরে পৌঁছাইতো, বামারের জন্য 2-এ পৌঁছাইতো, প্যাসচেনের জন্য 3-এ পৌঁছাবে। তাহলে প্যাসচেন সিরিজের জন্য কোনটা হচ্ছে আনসার? গ নাম্বার হচ্ছে আনসার। এটা খুব ইজি বিজি প্রশ্ন। লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, তারপর হচ্ছে ফান্ড, পি হচ্ছে ফান্ড, আর এইচ হচ্ছে হামফ্রিস। পরের প্রশ্ন আসি। এটা খুব জোস প্রশ্ন, চেষ্টা করবা ঠাম্মার জন্য বসে না থেকে নিজে নিজে সলভ করতে। মানে আমি তো এখানে করাই দিব, কিন্তু আমি তো ধরো বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, স্লো হয়ে গেছি, আমার এখানে করাইতে হয়তো সময় কম বেশি লাগবে। আমি করানোর আগে করে ফেলবা। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাসচেন সিরিজের জন্য, প্যাসচেন সিরিজ, প্যাসচেন সিরিজ মানে হইতেছে এন লো মানে কত ভাইয়া? এন লো মানে হইতেছে 3, কোনো সন্দেহ নাই। প্যাসচেন সিরিজ মানে এন লো মানে হচ্ছে 3। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, এই সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা মানে কি? আমাকে এটা চাইছে, নিউবার ম্যাক্স। এই কাঁচা বাচ্চারা, নিউবার ম্যাক্স হলে এনার্জি কি হয় বলতো? আমি তোমাদেরকে বলছিলাম যে সবসময় আমরা এনার্জি দিয়ে চিন্তা করব। নিউবার যদি ম্যাক্স হয়, এনার্জি কি হবে? বলো বলো বলো। যদি নিউবার ম্যাক্স হয়, এনার্জিও ম্যাক্স হবে, তাই না? সো এটা যদি ম্যাক্স হয়, এনার্জিও ম্যাক্স হবে। এনার্জি মিনিমাম যারা বলতেছো, যারা আন্দাজে বলতেছো, ভাই ল্যামডা ম্যাক্স হলে এনার্জি মিনিমাম। এখানে আমার ল্যামডা নিয়ে কথা বলে নেই, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা চাইছে, নট তরঙ্গ দৈর্ঘ্য। সো যারা আসলে উল্টা মানে আন্দাজে, ভাইয়া ক্লাসে আপনি ল্যামডা ম্যাক্স হইলে এনার্জি মিনিমাম পড়াইছিলেন, তো ওই সব সময় যেটা শিখছো ওইটা নিয়েই পড়ে থেকো না, একটু এদিক ওদিক চিন্তা করো। সো নিউবার ম্যাক্স হলে এনার্জিও ম্যাক্স হবে, তার মানে অসীম থেকে আসবে, তাই না? সো অসীম থেকে যদি আসে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হইতেছে এইটা, নিউবার ম্যাক্স সমান RH ইন্টু 1/3 তার স্কোয়ার মাইনাস 1/ইনফাইনাইট তার স্কোয়ার। আলটিমেটলি কি দাঁড়ায়? RH ইন্টু, দেখো 1/ইনফাইনাইট মানে তো 0,
আলটিমেটলি এখানে কি থাকে 9, তাহলে RH/9 এই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝে গেছো। অসীম থেকে আসবে আর কি। পরের প্রশ্ন আসি। এই টাইপের প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে ক্যালকুলেটর নাই, কারণ এগুলো করতে ক্যালকুলেটর লাগে না। পরের প্রশ্ন আসি। ইলেকট্রনের কোন স্থানান্তর বামার সিরিজের তৃতীয় রেখার উৎপত্তি হবে? বামার সিরিজের তৃতীয় রেখা। এই বামার সিরিজ মানে হইতেছে লো মানে কত, মানে 2 এসে পৌঁছাবে না? বামার সিরিজ মানে হইতেছে 2 এসে পৌঁছাবে। 2 এ পৌঁছাবে মানে এইটা আমার জীবনও উত্তর হবে না, আর এটা আমার জীবনও উত্তর হবে না। দেখো বুঝো কিনা? তাহলে তুমি কিন্তু দুইটাকে বাদ দিয়ে দিলে। এখন যদি আন্দাজেও দাগাও তাও তো 50-50, বুঝো কিনা? মানে এখন আন্দাজে দাগাইলেও 50-50, আর যে বলদের দল ক বলতেছে এটাকে তো পিটানো উচিত। হয় বি হবে আনসার, না হয় সি হবে আনসার। এখন বামার সিরিজের তৃতীয় লাইন, তাহলে তোমাদেরকে কি শিখাইছিলাম? এন হাই সমান এন লো প্লাস কততম লাইন বলছে। এখন এখানে এন লো মানে কত? 2। কত নম্বর লাইন বলছে? তৃতীয় লাইন আছে, তার মানে যোগফল কত আসে? 5। অর্থাৎ কই থেকে আসে? 5 থেকে আসে। সো এই হচ্ছে আমাদের আনসার, সি হচ্ছে আনসার। গুড, সবাই পারছো। তোমরা কি বুঝতে পারছো যে পরীক্ষায় যা আসে সবই তুমি ক্লাসে পড়ছো? এখন তোমার কাজ হচ্ছে বইটা পড়ে প্র্যাকটিস করা। এরপরে আসি MCQ 16। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক। এই ইলেকট্রনের ঘূর্ণন কি চৌম্বক প্রকাশ করে না স্পিন প্রকাশ করে? কি বলছি ভাইয়া? যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এটা কখনোই ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক না। ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমি যেহেতু একটা ভুল পেয়ে গেছি, সো ভাই এখানে উত্তর এটা হইতে বাধ্য। আমার দেখারই দরকার নেই বাকিগুলোতে কি আছে। এই বুঝো কিনা? ঘূর্ণন প্রকাশ করে কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার একটু আসি যে হইতেছে এখানে আসলে বাকিগুলো কি দেওয়া আছে। তোমার বাকিগুলো চেক না করলেও হয়। এম এর মান মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান এর উপর নির্ভরশীল। এম এর মান এখানে একটা ইয়া হবে আবার কি, এল এর উপর নির্ভরশীল, বুঝছো? এলটা এখানে পড়ে নাই। সো এম এর মান এল এর উপর নির্ভরশীল, আর এম সমান হইতেছে 0 থেকে +- এল। বাকি দুটো ঠিক আছে। খ হচ্ছে আনসার। হ্যাঁ, স্পিন আর ঘূর্ণন সেম না? হ্যাঁ, স্পিন আর ঘূর্ণন সেম। জিশান, ইংলিশে বলা হয় স্পিন, বাংলায় বলা হয় ঘূর্ণন। পরের প্রশ্ন, কোনটি আইসোটোন এর উদাহরণ? আইসোটোন, কাঁচা বাচ্চারা, আইসোটোন মানে কি? আইসোটোন হইতেছে নিউট্রন সংখ্যা সেম থাকবে, তাই না? এই বলো কোথায় নিউট্রন সংখ্যা সেম? নিউট্রন সংখ্যা সেম মানে হইতেছে এই যে বিয়োগ ফলগুলো সেম থাকবে। এটা তো খুঁজে বের করা বেশ কঠিন কাজ। দেখি, এই প্লাসটা হবে না আর কি, এখানে এই প্লাসটা হচ্ছে কেটে দাও। প্রথমটা যদি চেক করি, 10-40 মানে পার্থক্য 30 থাকে। 19-40 এই জীবনও এটা আইসোটোন না। আইসোটোন মানে হইতেছে বিয়োগ ফলটা সেম থাকবে। সো ক নাম্বার আনসার না। খ নাম্বার হইতেছে 10-36, 10-36 তাহলে থাকে হচ্ছে 26। 17-37, না এই 17-37 মানে হইতেছে 20 থাকে, এটাও আনসার না। এটা হইতেছে 20-39 মানে 19, 20-40 মানে 20, এটাও আনসার না। এই কোনো আনসার নাই এখানে। হ্যাঁ, কোনো আনসার নাই, সো আমরা এখানে দেই নো আনসার। যদি এখানে আইসো বার বলতো, সো আইসো বার যদি হইতো তাহলে প্রথমটা আনসার হইতো। পরের প্রশ্নে আসি। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে?
কোয়ান্টাম সংখ্যা মানে হইতেছে, প্রশ্নটা একটু চেঞ্জ করে নাও, লিখে নাও প্রধান কোয়ান্টাম সংখ্যা বাড়লে। প্রধান কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে, মানে তুমি যদি n এর মানটা বাড়াও তাহলে কি ঘটে? পরমাণুর আকার কমে? এই পরমাণুর আকার কমে? জীবনেও পরমাণুর আকার কমে না। পরমাণুর ব্যাসার্ধ কমে? না। পরমাণুর শক্তি বাড়ে? পরমাণুর শক্তি বাড়ে না পরমাণুর শক্তি কমে? পরমাণুর শক্তি বাড়ে। এই মনে আছে শিখাইছিলাম পরমাণুর শক্তি কোথায় বেশি? যত দূরে যাব তত বেশি, অসীমে সব থেকে বেশি। তার মানে কথা হইতেছে তুমি যত দূরে যাবা তত পরমাণুর শক্তি কি হয়? বাড়তে থাকে। সো প্রধান কোয়ান্টাম নাম্বার যদি বাড়ানো হয় পরমাণুর শক্তি বাড়তে থাকে, মানে শক্তি স্তরের শক্তি বাড়ে। এবং অসীমে শক্তিটা ম্যাক্সিমাম ছিল, মনে আছে? সো আমাদের এখানকার আনসার হচ্ছে সি। পরের প্রশ্নে যাই, 19 নম্বর প্রশ্নে। হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রমুখী বল কমে। কেন্দ্রমুখী বল কি কমে? কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি বাড়ে? কেন্দ্রমুখী বল কি কমে? কেন্দ্রমুখী বল যত হচ্ছে জোরে ঘুরবে, না কেন্দ্রমুখী বল কমে না। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যারসেন সিরিজ সৃষ্টি হয় কিসের জন্য? প্যারসেন সিরিজ সৃষ্টি হয় হইতেছে লাইমেনে, মনে আছে ইউভি হয়। বামারে কি হয়? বামারে হইতেছে দৃশ্যমান হয়। তারপরে হইতেছে প্যারসেনে কি হয়? প্যারসেনে আইআর হয়। আইআর মানে হইতেছে এটা অবলোহিত, অবলোহিত রশ্মি তৈরি হয়। সি হচ্ছে আনসার। তোমাদেরকে এটা মুখস্থ করাইছিলাম। পরের প্রশ্নে আসে, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। চলো দেখি কি কি ব্যাখ্যা করতে পারে। পরমাণু তড়িৎ নিরপেক্ষতা, পারমাণবিক বর্ণালী, কক্ষপথের আকার। আচ্ছা, প্রথমত পরমাণু তড়িৎ নিরপেক্ষতা, ইনফ্রারেড মানে হইতেছে আইআর। দেখো, হ্যাঁ বোর মডেল কিন্তু পরমাণু নিরপেক্ষতা ব্যাখ্যা করতে পারে, কারণ ভাই ভিতরে যতগুলো ইলেকট্রন আছে, মানে প্রোটন আছে, বাইরে ততগুলো ইলেকট্রন আছে। সো এটা বোর কেন, রাদারফোর্ডও ব্যাখ্যা করতে পারে। আর রাদারফোর্ড যা ব্যাখ্যা করতে পারে বোর তা ব্যাখ্যা করতে পারে। সো নিরপেক্ষতা ব্যাখ্যা করতে পারে বোর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পারমাণবিক বর্ণালী, হ্যাঁ অবশ্যই ব্যাখ্যা করতে পারে, যদিও সবার পারে না, বাট ম্যাক্সিমাম পারমাণবিক বর্ণালী হাইড্রোজেন, হিলিয়াম এগুলো ব্যাখ্যা করতে পারে। কক্ষপথের আকারও ব্যাখ্যা করতে পারে, কারণ কক্ষপথ ওই যে আমরা বলছিলাম যে প্রথম শক্তি স্তর আর বের করতে পারি আমরা বোরের উপর ভিত্তি করে। তো তুমি যদি আর বের করতে পারো, আকারও বের করতে পারো। তার মানে এখানে আনসার হচ্ছে সবগুলা। নেক্সট প্রশ্নে যাই। এমআরআই কি জিনিস? এমআরআই এটার ফুল ফর্ম কি ছিল? দেখো মনে আছে কিনা, গত ক্লাসে পড়ছিলাম, ম্যাগনেটিক রেজোনেন্স, আইটা হচ্ছে ইমেজিং। এখন এটার বাংলা দেওয়া আছে আর কি, বুঝছো? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। চৌম্বকীয় অবহেলিত রশ্মি, না, রেজোনেন্সের বাংলা হচ্ছে অনুরণন, বুঝছো? চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ মানে হচ্ছে ওটার বাংলা করছে, 2 নাম্বারই উত্তর। ভাই কি অদ্ভুত বাংলা শোনায়। নিউক্লিয়ার চৌম্বকীয় অনুরণন, না। চৌম্বকীয় রেডিও প্রতিচ্ছবিকরণ, না। তো উত্তর হচ্ছে কি, বি নাম্বার। ম্যাগনেটিক চৌম্বকীয় রেজোনেন্স অনুরণন ইমেজিং মানে প্রতিচ্ছবিকরণ। সো বি হচ্ছে আনসার। খুবই হাস্যকর না? মানে তুমি যদি ইংলিশের বাংলা করো অদ্ভুত শোনায়, চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। এরপর থেকে হসপিটালে গেলে যদি এমআরআই করতে বলে ডাক্তারকে, এখন ধরো তুমি ওই টেকনিশিয়ান তোমাকে জিজ্ঞেস করলো, বা হচ্ছে তুমি ওই এমআরআই ফ্লোরে গেলা, গিয়ে যে অ্যাটেন্ডেন্ট থাকে আর কি, ওদেরকে বললা যে আমি চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ করব, আমার কোন সিরিয়ালে দাঁড়াইতে হবে একটু বলেন তো, দেখবা তোমার পিটাবে ওই অ্যাটেন্ডেন্ট যে থাকবে আর কি। এরপরে আসি, আমাকে বলছে অবহেলিত রশ্মির অন্তর্গত সিরিজগুলো হলো। এই অবহেলিত রশ্মির অন্তর্গত সিরিজটা কি? দেখো, লাইমেন জীবনও অবহেলিত না, লাইমেন ইউভি।
লাইমান হচ্ছে ইউভি, ব্র্যাকেট আর প্যাসচেন। ব্র্যাকেট হইতেছে অবলোহিত রশ্মি, প্যাসচেনও অবলোহিত রশ্মি। তার মানে আমাদের এই 3 বাদে বাকি দুইটা হচ্ছে আনসার, 1 এবং 2। এই হচ্ছে আমাদের আনসার, ইজি পিজি। নেক্সট প্রশ্নে আসি। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? উপশক্তি স্তর মানে কি বুঝতে পারছো? এল নিয়ে ডিল করতে হবে, এল নিয়ে। তুমি অনেকেই এখানে 2n² দিবা, যারা যারা 2n² দিবা তারা কিন্তু 3 বার নাউজুবিল্লাহ পড়বা। আবারও বলতেছি, আমাদের তো এই ফর্মুলা দেখে মুখস্থ সারা জীবন থেকে, সো আমরা অনেকেই ওই 2n² দেখে অভ্যস্ত, কিন্তু আমাকে কিন্তু উপশক্তি স্তর বলছে। সো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি মনে আছে? 2 × 12 + 1, ক্লাসে সবাইকে শিখাইছিলাম। তাহলে 2 × 12 + 1 মানে হচ্ছে সি আনসার। মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হতেছে 2 × 12 + 1। যারা এ আনসার চিন্তাও করছো তারা 3 বার নাউজুবিল্লাহ পড়ো মনে মনে। এই আনসার না, এই আনসার হইতো যদি শক্তি স্তরে বের করতে বলতো, বুঝছো? এরপরে আসি পি অরবিটালের জন্য। এটা পি অরবিটাল না, এখানে পি উপশক্তি স্তর হবে, ভুল ভুল লিখছে ওরা। এল এর মান কি 1? হ্যাঁ, এল এর মান 1। এই ঠিক আছে তো, পি এর জন্য এল এর মান হচ্ছে 1। এম এর মান হচ্ছে কি? এম এর মান হইতেছে -1, 0, +1, সবই ঠিক আছে। অরবিটাল সংখ্যা কি 3টা না 2টা? এখানে অরবিটাল সংখ্যা দেওয়া আছে 2টা, কিন্তু আমরা জানি অরবিটাল 3টা। 3টা কি কি? px, py, pz, তাই না? সো px, py, pz মানে কি? এটা ভুল। সেটা যদি ভুল হয় তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ক নাম্বার। নেক্সট প্রশ্নে যাই আমরা। রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার ক্ষেত্রে, এটা তোমাদেরকে গত ক্লাসে শিখেছি, দেখো তো প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। তোমাদের অনেকক্ষণ ধরে বুঝাইছিলাম যে এমআরআই পরীক্ষার মূলনীতি এনএমআর পরমাণুর মূলনীতির সাথে সম্পর্কিত। মানে তোমাদেরকে মেইনলি শিখাইছিলাম এইটা, যে এমআরআইটা এনএমআর কনসেপ্টের উপর প্রতিষ্ঠিত। সো প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে, যে এমআরআইটা হইতেছে এনএমআর মূলনীতির উপর প্রতিষ্ঠিত। এমআরআই পরীক্ষায় আইআর তরঙ্গ ব্যবহার করা হয়। এই আইআর তরঙ্গ ব্যবহার করা হয় না রেডিও ব্যবহার করা হয়। তার মানে আমাদের 2 নাম্বারটা ঠিক না, 2 নাম্বারটা ভুল। মনে আছে তোমাদেরকে বলছিলাম এমআরআইটা ম্যাক্সিমাম জায়গায় পড়ানো হয় না, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো 2 নাম্বার ভুল। এমআরআই পরীক্ষায় তো এই যে আইআর না, রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এমআরআই পরীক্ষায় রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়, এটা কিন্তু ঠিক আছে। তার মানে আমাদের 1 এবং 3 নম্বর সঠিক উত্তর। 1 ও 3 হইতেছে এই যে আছে, গ নম্বর। সি হচ্ছে আনসার। ইয়েস, সি হচ্ছে আনসার। কেউ একজন কমেন্ট করছে যে ভাইয়া ওই 2 × 12 + 1টা একটু বুঝাই দেন। ভাই তুমি ক্লাসটা একটু দেখো, কোয়ান্টাম নাম্বারের দেখলে তুমি বুঝতে পারবা যে 2 × 12 + 1 কই থেকে আসে। এখন তো আসলে আমরা সলভ করছি, এটা ক্লাসে আমি অনেকক্ষণ ধরে বুঝাইছিলাম। পরের প্রশ্ন আসি। এইটা যদি তোমরা না পারো ভাই, কোন মডেলকে সৌর মডেলের সঙ্গে তুলনা করা হয়? এটা 9, 10 এর স্টুডেন্টরাও পারবে। কোন মতবাদে সৌর মডেলের সঙ্গে তুলনা করা হয়? এই রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা আমি আর ব্যাখ্যা না করি, এটা 9, 10 এর স্টুডেন্টদেরও ছিল। ওকে, নেক্সট প্রশ্ন। পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? এখানে তোমাদেরকে আমি স্মার্ট নিয়ম শিখাই দিই। মানে যদি তুমি স্মার্ট হতে চাও তাহলে তুমি কেমনে চিন্তা করবা, অথবা তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কেমনে চিন্তা করতাম। এই সবার কি মনে আছে যে এম এর মান আসলে কি বোঝায়? এই এম এর মান কয়টি যা অরবিটাল সংখ্যাও তাই বোঝায়। কাঁচা বাচ্চারা মনে আছে? অ্যাকচুয়ালি এম এর মান দিয়ে কি বোঝায়? এম এর মান দিয়ে অরবিটাল বোঝায়, মনে আছে? যে
এম এর যদি 3টা মান হয় 3টা অরবিটাল, এম এর যদি 6টা মান হয় 6টা অরবিটাল, 5টা হইলে 5টা অরবিটাল। তাহলে এম এর মান চাইছে পরমাণু শক্তি স্তরে, আলটিমেটলি আমাকে অরবিটাল সংখ্যা চাইছে। তো তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা মনে আছে? এন স্কয়ার। এন স্কয়ার মানে কয়টা? 9টা। সুতরাং এখানে অরবিটাল কয়টা? 9টা। এই হচ্ছে স্মার্ট নিয়ম। আর খ্যাত নিয়ম কি জানো? খ্যাত নিয়ম হইতেছে তুমি করে করে বের করবা, যে এন এর মানের জন্য এল এর মান বের করবা, এল এর মানের জন্য আবার এম এর মান বের করবা। বহুত প্যারার জিনিস ভাই, কিন্তু এটা হচ্ছে স্মার্ট নিয়ম, যে 9টা অরবিটাল পসিবল। অরবিটাল 9টা মানে এম এর মান হচ্ছে 9টা। পরের প্রশ্নে আসি। কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান? এই জীবনেও ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা সমান হবে না। ওই জীবনেও ক্যালসিয়াম আর সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা সমান হবে না। পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, আর পটাশিয়ামের হইতেছে 20টা। এরাও জীবনও সেম হয় না। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ক্লোরিনের জীবনও সেম হবে না। ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 18টা। ডি হচ্ছে আনসার। এই পটাশিয়াম হচ্ছে 21 ছিল, সে একটা দান করছে মানে 20টা হয়েছে। ক্যালসিয়ামে ছিল হইতেছে 22টা, সো 22টা থেকে সে 2টা দান করছে, 20টা। স্ক্যান্ডিয়াম 23টা ছিল, এখন 20টা আছে। সিএল মাইনাস ছিল হইতেছে 17টা। ও সরি 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 সরি, এটাও 18, এটাও 18, এটা 18, এটা 18। 19 ছিল, একটা দিয়ে দিচ্ছে আর কি। সবগুলোতে 18টা করে ইলেকট্রন আছে। পরের প্রশ্নে আসি। বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এই যে চতুর্থ শক্তি স্তরে, তোমাদেরকে মনে আছে কাচ্চা বাচ্চারা, যে 2πr সমান n ল্যামডা। বলছিলাম যে একটা ইলেকট্রন যততম শক্তি স্তরে থাকে ততগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। তাহলে চতুর্থ শক্তি স্তরে সে কয়টা সম্পন্ন করবে? 4টা। ইজি পিজি। মানে ব্যাপারটা ছবিতে যদি দেখে, যারা ক্লাস করনি তারা এটা বুঝবা না। চতুর্থ শক্তি স্তর হইলে মোটামুটি হইতেছে এরকম হবে। এটা তিনটা হয়ে গেছে, হয়নি? 1 2 3 4। তিনটা হয়ে যায় কেন বারবার? এই হচ্ছে চতুর্থ শক্তি স্তর। পরের প্রশ্ন আসে, চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা? এখানে শক্তি স্তর চাইছে, মানে তোমাকে এন এর মান দেওয়া আছে 4। এখন এন এর মান থেকে অরবিটাল সংখ্যা কয়টা? এন এর মান থেকে অরবিটাল সংখ্যা হইতেছে এইটা, এন স্কয়ার, তাই না? তোমাদেরকে বলছিলাম এন এর মান থেকে বের করার ফর্মুলা হচ্ছে এন স্কয়ার, আর এল এর মান থেকে বের করার ফর্মুলা হইতেছে 12 + 1। তাহলে এন স্কয়ার মানে কয়টা? উত্তর হচ্ছে 16টা। দেখো ইজি পিজি জিনিস। চতুর্থ শক্তি স্তরে 16টা অরবিটাল আছে। গুড, সবাই পারছো। 31 নম্বর প্রশ্ন, নিচের কোন আয়ন অথবা আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর ইলেকট্রন সংখ্যার সমান? মানে আর্গনের কয়টা জানো? 18টা। তো আমাকে বলছে কার 18টা ইলেকট্রন আছে। তাহলে কার 18টা? ক্যালসিয়ামের 18টা, ঠিক আছে। এই অ্যালুমিনিয়ামের কি 18টা? এটা হচ্ছে 18, কোনো সমস্যা নেই। অ্যালুমিনিয়ামের আছে হচ্ছে 10টা। অ্যালুমিনিয়ামের কিন্তু 18টা না, অ্যালুমিনিয়াম 13 ছিল, 13 থেকে 3টা দিয়ে দিয়েছে, 10টা আছে। ক্লোরিনের আবার 18টা। তাহলে 1 এবং 3, 1 এবং 3 কোথায় আছে? গ নম্বরে আছে। হ্যাঁ, সি হচ্ছে আনসার। এই যারা আগেরটাতে 2n² বলতেছো ভাই, 2n² কিন্তু হচ্ছে আমার অরবিটাল সংখ্যা না, 2n² ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা যা হয় অরবিটাল সংখ্যা তার অর্ধেক হয়। এরপরে আসি, বোর মডেল ব্যাখ্যা করতে পারে কি পারে? লিথিয়াম প্লাস আয়নের বর্ণালী? না, পারে না। কিন্তু বোর মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারে হচ্ছে এক ইলেকট্রন। লিথিয়াম প্লাসে ইলেকট্রন একটা না, লিথিয়াম প্লাসে 2টা থাকে।
হিলিয়াম প্লাস হইলে হয়তো, বুঝো কিনা? বোর মডেল বলছে বাবা আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু কাদেরকে? যাদের ইলেকট্রন একটা আছে। সো এইটা যদি ভুল হয় ভাই, আমার এটা হচ্ছে আনসার, আমার আর কিছু দেখাই লাগবে না। তাই একটু দেখি, কৌণিক ভরবেগের মান NH/2π, ঠিক আছে, আবর্তনশীল ইলেকট্রনের শক্তি শোষণ ও বিকিরণেও ব্যাখ্যা করতে পারে। সো প্রথমটা হচ্ছে ভুল। পরের প্রশ্নে আসি। নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L এর মান 4 হয়? ওকে, যেখানে L এর মান হচ্ছে 1। অনেক সুন্দর একটা প্রশ্ন। যেখানে L এর মান হইতেছে 1। আচ্ছা, L এর মান 1 মানে বুঝো তো, এটা হইতেছে P নিয়ে কথা বলছে আমাদেরকে, বুঝো কিনা? প্রশ্ন হচ্ছে নিকেলের কতগুলো ইলেকট্রনের জন্য, কতগুলো ইলেকট্রনের জন্য N+L এর যোগফল হচ্ছে 4 হয়, এবং যেখানে L এর মান দেওয়া আছে হচ্ছে 1। 1 মানে কি? P হইতে বাধ্য, P হইতে হবে, এবং যোগফল হইতে হবে হচ্ছে 4। এখন নিকেলে কি আছে? নিকেলে আছে হইতেছে এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d হইতেছে নিকেল, নিকেল মানে হইতেছে 20, এখানে 8। এবার আমি তোমাদেরকে একটা একটা করে বুঝাই। প্রথমত, এটা কি আসলে এই 1s হবে? 1s জীবনে আমাদেরকে বলে নাই, কারণ ওই যে পি বলছে এল এর মান 1 দেওয়া আছে। 1s হবে না, 2s হবে না, 3s হবে না, 4s হবে না, এটাও হবে না, বুঝো কিনা? কারণ এই যে আমাদেরকে পি দেওয়া আছে, এল এর মান 1 মানে তো পি, তাহলে এইটা হতে পারে আর এটা হতে পারে। সো আমরা এখন দেখবো এদের মধ্যে কাদেরকে বলছে। এটা হতে পারে, এটাও হতে পারে। ভাই এইখানে 2 আর পি এর জন্য 1, এখানে যোগফল কত থাকে? 3 থাকে না, বুঝো? এন এবং এল এর যোগফল, এন এর মান 2, এল এর মান 1, যোগ করলে থাকে 3। তার মানে এইটাও না। অর্থাৎ 3p, এইখানে দেখো n এর মান 3, p এর মান 1, এইখানে যোগফল থাকে 4। তার মানে আমাদেরকে এইটা নিয়ে ডিল করতে বলছে, শুধু এইটা। এবং সেখানে মোট কয়টা ইলেকট্রন থাকে? সেখানে মোট p এর ক্ষেত্রে 6টা ইলেকট্রন থাকে। তাহলে আনসার হচ্ছে 6। বুঝিয়ে আছি বাচ্চা বাচ্চারা? এটা খুব সুন্দর প্রশ্ন। নাবিহা বলছে সেই একটা এমসিকিউ ছিল। হ্যাঁ, আসলে সেই একটা এমসিকিউ ছিল। এরপরে দেখি আমরা পরের প্রশ্নে যাই। হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত হলে ওই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ কত? মানে দেখো তোমাকে আর দেওয়া আছে, আর দেওয়া আছে, ভি বের করতে বলছে। সো আর দেওয়া আছে, ভি বের করতে বলছে, মানে কি? আমরা কি জানি? এম ভি আর সমান এন ইন্টু এইচ বাই হইতেছে 2π। তো যেহেতু বলছে চতুর্থ শক্তি স্তর, তাহলে চতুর্থ শক্তি স্তর মানে কি হবে? এম ভি আর সমান এন এর মান হচ্ছে 4 ইন্টু এইচ বাই হচ্ছে 2π। এই কাঁচা বাচ্চারা, তোমাদের কি মনে আছে যে এই সমীকরণে আমি কোনো সিস্টেমে নিতে বাধ্য না? আমার মন চাইলে আমি এসআই তে নিব, আমার মন চাইলে আমি সিজিএস এ নিব। তুমি বাধ্য 3টা ইকুয়েশনে ছিল, একটা হইতেছে ভি এর ইকুয়েশন, আর এর ইকুয়েশন এবং ই এর ইকুয়েশন। বাট এটা তো বোর্ডের স্বীকার্য, তুমি চাইলে এখানে যে কোনো কিছুতেই নিতে পারো। এবং আমাদের যেহেতু সব হচ্ছে এই যে মিটার, কেজি, এবং এখানেও এসআই দেওয়া আছে, আমি এসআই তে নিচ্ছি। আমাকে চাইছে কত? আমাকে চাইছে হইতেছে ভি এর মান। তো তুমি যদি বসাও, তাহলে উপরে কি থাকে? উপরে থাকে হইতেছে 2 ইন্টু 6.626 10⁻⁻34 পাই মানে 3.1416। এম আর আর নিচে চলে যাবে। এম এর মান তো আমরা জানি 9.11 10⁻31, আর হচ্ছে 7.5 10⁻10। তাহলে এখানে থাকে হচ্ছে সি হচ্ছে আনসার। হ্যাঁ, অনেকে বের করে ফেলছো। আমরা পরের প্রশ্নে যাই।
রাদারফোর্ড নিউক্লিয়াসের আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপথ ভেদ করে সোজা চলে যায় কেন? মানে ওনার রাদারফোর্ডের পরমাণু মডেলে কি হয়েছিল, 90% আলফা কণা সরাসরি চলে গেছিল কেন? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত বলে। দেখি পরেরটা কি লেখা আছে। আলফা কণার গতিবেগ গতিশক্তি বেশি বলে, এটা একটা কারণ হইতে পারে যে গতিশক্তি বেশি। আলফা কণার প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম না, পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। বি নাম্বারও ভালো আনসার, কিন্তু ভাই বি নাম্বার ভালো আনসার তখন যদি ডি না থাকতো, কিন্তু ভাই ডি নাম্বার তো বেস্ট আনসার। এ তোমরা কি ফিল করতে পারো যদি ডি অন্য আগডম বাগডম কিছু থাকতো, মানে ডি যদি অন্য কিছু থাকতো তাহলে বি হয়তো উত্তর বা খ হয়তো উত্তর। কিন্তু খ ভালো, বেশ ভালো প্রশ্ন, ভালো অপশন, কিন্তু ঘয়ের কাছে কিছু না। ঘটা হইতেছে এখানে সুন্দর আনসার। এরপরে আসি, কোন বর্ণের আলোর শক্তি বেশি? ভি, আই, বি, জি, ওয়াই, ও, আর। বেনি আসহ কলা। সো বেনি আসহ কলার এই দিকে হইতেছে শক্তি বেশি, তাহলে বেগুনি আলোর শক্তি বেশি হবে সবচেয়ে, লাল আলোর শক্তি সব থেকে কম। এই লালের শক্তি সব থেকে কম যারা হইতেছে ইয়া বলতেছো, এই পাশে হইতেছে ল্যামডা হচ্ছে মিনিমাম, আর এই পাশে ল্যামডা হয় ম্যাক্সিমাম। ল্যামডা যদি মিনিমাম হয় এনার্জি বেশি হয়। আইআর রশ্মি কি করে দেখো। আইআর দেহের তাপমাত্রা হ্রাস করে, ধমনীয় শিরা প্রশস্ত করে, রক্ত সঞ্চালন হ্রাস করে, এনজাইমের কার্যকারিতা হ্রাস করে। আইআর হইতেছে ধমনী এবং শিরা কি করে, প্রশস্ত করে। তোমাদেরকে আইআর এর ব্যবহার পড়তে বলছিলাম, মনে আছে? বলছিলাম মিডিল আইআর কি করে। মিডিল আইআর হইতেছে জৈব যৌগের মূলক শনাক্তকরণে ব্যবহৃত, এটা আমরা এখন পড়বো না। আমরা হচ্ছে নিয়ার আইআর এবং ফার আইআর। সো কোথাও যদি রক্ত ব্লকেড হয়ে যায় শিরা উপশিরা, সেখানে আইআর দিলে ওইটা হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ে। সো আইআর কি করে, ধমনী এবং শিরা প্রশস্ত করে, ব্লাড সার্কুলেশন বাড়ায় দেয়। পরে আসি, জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? খুব সুন্দর প্রশ্ন। জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত মানে কি হয়, ইউভি হয় না? এখন তোমাকে দেখাইতে হবে ইউভি আসলে কোথায় আছে। ইউভি হইতেছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। সো টেকনিক্যালি এই প্রশ্নে তোমাকে চাইছে যে বাবা ইউভি কোন অঞ্চল থেকে কোন অঞ্চল, ইউভির রেঞ্জটা তুমি বলো। সো প্রশ্ন বলছে জাল টাকা শনাক্তকরণে, তার মানে প্রশ্ন হইতেছে ইউভির রেঞ্জটা কত। এরপরে আসি এমসিকিউ। এটা কি দেওয়া আছে দেখি। পর্যায় 1, 2, 3, 4, 5 গ্রুপ 2 এর মৌল। তাহলে গ্রুপ 2 পর্যায় 2 সেই মৌলটা কে বলো তো ভাই? সেই মৌলটা হচ্ছে বেরিলিয়াম। এইখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এইখানে হচ্ছে ক্যালসিয়াম, তাই না? গ্রুপ হচ্ছে মানে পর্যায় 1 গ্রুপ 2 তে তো পর্যায় 1, এটা আসলে কি লম্বাটাকে এরকম সোজা করে দেখাইছে। গ্রুপ 2 এর মৌল পর্যায় 1 তো কোনো কিছু নাই। 2 এর ক্ষেত্রে হচ্ছে বেরিলিয়াম, গ্রুপ 2 পর্যায় 2, গ্রুপ 2 পর্যায় 3 ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। ওকে, এক্স ওয়াই জেড মৌলসমূহের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে? এখন দেখো এই যে বেরিলিয়ামের শেষে কি আছে, এটা শেষে 2s2 পাবা, তুমি দেখবা এটা শেষে তুমি 3s2 পাবা, এটা শেষে 4s2 পাবা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে করে দেখো। আচ্ছা আমাকে দারথি সিদ্দিকি বলছে স্যার ইউভি রশ্মি 230 থেকে 375 ন্যানোমিটার হবে না, না 10 থেকে 380। এটা হচ্ছে 5s2, মানে দিন শেষে s2 থাকে। s2 থাকে মানে কি, দুইটা ইলেকট্রন থাকে, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা? দুইটা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা আমাদের আজকের দিনের লাস্ট প্রশ্ন, এরপরে তোমাদের জন্য হোমওয়ার্ক আছে কিছুগুলো। ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টি? কয়টি কাঁচা বাচ্চারা? 6টা না? কিছুক্ষণ আগে করে বের করছিলাম। এস এর একটা বিজোড় এবং পি এর 5টা বিজোড়। সো আরো কিছু হোমওয়ার্ক আছে, এগুলো তোমাদেরকে তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবা,
এবং রাফা তোমাদেরকে হচ্ছে ফেসবুক গ্রুপে সলভ করে দিবে এগুলা। যদি কেউ না পারো আমি এখানে লিখে দিচ্ছি, রাফা ফেসবুক গ্রুপে। রাফা পরে তো চিনো? আচ্ছা রাফা আপু লিখে, তোমাদের আপু। তোমাদের কি একটু কনফিডেন্স তৈরি হয়েছে যে হইতেছে ভাইয়া আমি চেষ্টা করলে পারবো? এই কনফিডেন্সটুকু তৈরি হয়েছে? আর এগুলো যা আছে ভাই, বিশ্বাস করো তোমার রাফা আপুর সমাধান লাগবে না, তুমি এমনিতে এগুলো পারবা। মানে কেউ যদি সিরিয়াসলি পড়াশোনা করে থাকে ও এমনিতে এগুলো পারবে। ইভেন এখানে যেটা আছে ও এমনিতেই পারে। তো এই যে কনফিডেন্সটুকু আসলে আমি চাচ্ছিলাম যেন তোমাদের কনফিডেন্সটুকু তৈরি হয়। এরপরে দেখবা তোমাদের যখন হইতেছে আমরা সিকিউ সলভ করাবো একটা, তারপরে যখন আরেকটা অ্যাডভান্স প্রবলেম সলভ মানে অ্যাডমিশন আসা প্রশ্ন সলভ করাবো, তখন দেখবা যে তোমার কাছে আরো সবকিছু ইজি মনে হয়েছে। ওকে, তো ঠিক আছে ভাইয়া, এই পর্যন্তই আজকে ক্লাসটা ছিল। আগামী ক্লাসে হচ্ছে তোমাদের 40টা এমসিকিউ সলভ করাইছি, বাকি 10টার মতো এমসিকিউ দেওয়া আছে বাসায়। এগুলো অবশ্যই ট্রাই করবা। তো ভালো থেকো সবাই।